হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখে এলাম মিঠুন দার নতুন ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেখানে লিড রোলটা প্লে করছে মিঠুন দা, সঙ্গে আছে অঞ্জনাদি, অঞ্জন দা, পরম দা, মধুমিতা বিশ্বনাথ দা এবং আরো অনেকে। ডাইরেক্টেড বাই প্রতীকপ্রীত বাসু। এবার এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, তার আগের গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই। দেখুন, গল্প নতুন করে কিছু বলার নেই, ট্রেলার দেখে গল্প আপনাদের কাছে আশা করি পরিষ্কার। সেটা হচ্ছে 27 বছর ধরে চলা একটি ডিভোর্স কেস, যেখানে একটা টাইমে দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। তাহলে কেন আজকে তারা সম্পর্ক থেকে আলাদা হওয়ার কাঠগড়ায় দাঁড়িয়ে আছে? তাদের মধ্যে কি এমন হলো যেখান থেকে দুজন ভালোবাসার মানুষ তারা আলাদা হতে চাইছে? এবং এই ভাঙা সম্পর্কটার থেকে আজকের দিনের ছেলে মেয়ে মানে পরমদা এবং মধুমিতা, এরা কি শিখছে? এদের জীবনে এই গল্পটার থেকে কি কি পরিবর্তন আসছে? এই সব কিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে। এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি, দেখুন এই সিনেমাটা নিয়ে কিন্তু এক্সপেকটেশন প্রচুর হাই ছিল, কারণ মিঠুন দার প্রিভিয়াস পারফরমেন্স, এত বড় একটা কাস্টিং, অঞ্জনা দি আছে, অঞ্জন দা আছে, বিশ্বনাথ দা আছে, পরম দা, মধুমিতা, স্ক্রিন প্লে লিখেছে আমাদের অরিত্র জ্ঞানের অরিত্র দা, আপনারা সবাই চেনেন তাকে, তো তিনি স্ক্রিন প্লে লিখেছে এবং প্রতীকপ্রীত দা কিন্তু ভালো ডাইরেক্টর। তো এক্সপেকটেশন হাই ছিল। যেই এক্সপেকটেশনটা নিয়ে দেখতে গেছিলাম সেটা ফুলফিল হয়নি, এটা দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে, কারণ এর অনেকগুলো নেগেটিভ দিক আছে, কিছু পজিটিভ দিক আছে, সেগুলো নিয়ে আগে কথা বলে নি। এখানে প্রথমে যে জিনিসটা আপনার ভালো লাগবে, যে এই যে সাবজেক্টটা কিন্তু আজকের দিনে রিলেটেবল। আজকের দিনে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে, আগেকার দিনে এত ডিভোর্স হতো না, আজকের দিনে দেখবেন ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে। কিন্তু এই গল্পটা আমাদেরকে বলছে যে এত বছরের সম্পর্ক, যেটা 7 জন্মের জন্য বাঁধা হয়, সেটা এত তাড়াতাড়ি কিন্তু ছেড়ে দেওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের মতো সম্পর্ককে রিস্টার্ট হওয়ার সময় দিতে হয়। এই যে মেসেজটা দিচ্ছে, এই যে গল্পটা বলছে, আজকের দিনের লোকেদের জন্য কিন্তু রিলেটেবল, আজকের জেনারেশনের জন্য কিন্তু রিলেটেবল। এই জিনিসটা আজকের দিনের দর্শকের কিন্তু দেখা উচিত। এই সাবজেক্টটা ভালো ছিল প্রথমত। সেকেন্ড অফ অল, পারফরমেন্সেস। ভাই মিঠুন দা এই বয়সে যা পারফরমেন্স দিয়েছে না, দেখুন সিনেমা যাই হোক না কেন, মিঠুন দা তার যে ছাপ ছেড়ে যাবে সিনেমাতে, সেটা দিন আগেও সবসময় করেছে, এখনো সবসময় করে যাচ্ছে। এবং আমি কিছুদিন আগে মিঠুন দার টপ 10 মুভি নিয়ে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে মিঠুন দাকে আপনি লিড দিন অথবা সাইড ক্যারেক্টার দিন, সেখানে ক্যারেক্টারটাকে আপনি মনে রাখবেন, এরকম পারফরমেন্স দেয় লোকটা। এখানে মিঠুন দা যা পারফর্ম করেছে আউটস্ট্যান্ডিং, এবং তাকে যেভাবে অঞ্জনা দি এবং অঞ্জন দা সাপোর্ট করেছে সেটা খুব ভালো। পরমদার পারফরমেন্সও ভালো, মধুমিতার পারফরমেন্সও ঠিকঠাক, বিশ্বনাথের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। তো যারা কাস্টিং এ আছে তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো, পারফরমেন্সটা কিন্তু আপনি এনজয় করবেন। এবং এখানে কিছু কমেডি দৃশ্য আছে, কিছু কমেডি জায়গা আছে, সেই কমেডি জায়গাগুলো পারফরমেন্সের জন্য ওয়ার্ক করে যায়। সেই কমেডি জায়গাগুলোর লেখা ভালো নয়, লেখা নিয়ে আমি পরবর্তীকালে আসছি। সেই কমেডি জায়গাগুলোর লেখা ভালো হয়নি, কিন্তু কমেডি জায়গাগুলো যেভাবে পারফর্ম করে মিঠুন দা বা অন্য ক্যারেক্টারগুলো, সেই কমেডিগুলো পুল অফ হয়ে যায়। এবং সেই সেম গোস টু ইমোশনও কিন্তু অনেক জায়গায় ভালো লেখা হয়নি বা ভালোভাবে ফুটে আসছে না, কিন্তু পারফর্মাররা পারফরমেন্স এত ভালো করছে যে ইমোশনটা কোথাও গিয়ে লাস্টের দিকে একটু কানেক্ট করে যায়, বা লাস্টের 15-20 মিনিট মুভিটা কিন্তু একটা ভালো মুভি হয়ে দাঁড়ায় আমাদের সামনে। সেই জায়গাগুলো কিন্তু ভালো লাগে দেখতে। এবং এখানে পাস্ট আর প্রেজেন্ট এই দুটো টাইম লাইনকে এক জায়গায় এক করেছে একটা ট্রিটমেন্টের মাধ্যমে। কিভাবে সেটা আমি বলছি না আপনাদেরকে, তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে, কারণ ওই জায়গাটা দেখলে একটা গুড ভাইব আপনি পাবেন, তো সেই জন্য মজাটা আমি নষ্ট করতে চাইছি না। কিন্তু পাস্ট আর প্রেজেন্ট এই দুটো টাইম লাইনকে এক জায়গায় এনেছে, যেটা দেখে আমার মুখ দিয়ে ইনস্ট্যান্ট বেরোবে, বাহ এটা বেশ ভালো দেখালো। তো এই জিনিসটা কিন্তু আপনার ভালো লাগবে দেখতে, ট্রিটমেন্টটা ভালো লাগবে। এবং এই সিনেমার গানগুলো অনবদ্য, সেটা সোনু নিগমের গান হোক, সেটা শ্রেয়া ঘোষালের গান হোক, সেটা অঞ্জনদার গান হোক, বা সেটা আপনার রূপঙ্করদার গান হোক, প্রত্যেকটা গান আউটস্ট্যান্ডিং। যেভাবে গানগুলো রাখা হয়েছে সিচুয়েশন ওয়াইজ, এবং সেখানে যেভাবে গানগুলো আসে, গানগুলো কিন্তু শুনতে সত্যি খুব ভালো লাগে। গানের ইউজ খুব ভালো হয়েছে এই সিনেমাতে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, এই সিনেমার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার রাইটিং। এবং নেগেটিভ দিকটা রাইটিং থেকে শুরু হয় এবং তারপরে রাইটিং এর জন্যই বাকি নেগেটিভ দিকগুলো উঠে আসে। অরিত্র ব্যানার্জি সবাই জানেন, রিভিউ করে, আমার সঙ্গে পরিচয় আছে, আমি ইন্টারভিউও নিয়েছি। কিন্তু এই রিভিউতে আমি লেখার দিকটা এভাবে হাইলাইট নাও করতে পারতাম। আমি যেহেতু আমার সঙ্গে পরিচয় আছে, আমি ভালো বলে এই দিকটা ভালো বলে সবকিছু করে দিয়ে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন যে আমি ওরকম ধরনের রিভিউ করি না। এবং আমি অরিত্রদাকে যেটুকু টাইম চিনেছি বা কথা বলেছি, আমার মনে হয়েছে যে ঠিক কথাটা যদি তার সামনে আপনি বলেন, তাহলে সেই মানুষটা রাগ করার মতো মানুষ নয়। তো আমি নির্ভয়ই এই লেখার যে নেগেটিভ দিকগুলো সেগুলো আমি বলবো এবার আপনাদেরকে, কারণ রাইটিংটা এই সিনেমার সব থেকে বড় লুপহোল। এখানে একটা সম্পর্কের গল্প বলছে। এবার আপনি দেখুন, সম্পর্কের গল্পে খালি সম্পর্কের গল্পটা তো বলা হয় না, সম্পর্কের মধ্যে অনেক মানুষও থাকে।
তাদেরই গল্প বলছেন আপনি। এবার সম্পর্কের গল্প ইন্টারেস্টিং তখনই হবে যখন সেই সম্পর্কে থাকা ক্যারেক্টারগুলো ইন্টারেস্টিং হবে। এখানে না ক্যারেক্টারগুলোকে ফ্লেশ আউটই করা হয় না। এখানে পরমদা এবং মধুমিতা যেভাবে আসছে প্রথম দিকে আপনার দেখে মনে হবে যে গল্পতে ঢোকার জন্য মেকার্সরা খুব তাড়াহুড়ো করছে, যে এলো ম্যাজিকের মতো পরমদা, মধুমিতা, বিশ্বনাথ দে মিঠুনদার লাইফে ঢুকে গেল, অঞ্জনাদির লাইফে ঢুকে গেল, ফাট করে জিনিস এগুলো, তারপরে পুরো সিনেমাটা অঞ্জনাদি এবং মিঠুনদার আশেপাশে ঘোরাফেরা করছে। ওই ক্যারেক্টারগুলোকে আর ফ্লেশ আউট করা হয়নি। ওই ক্যারেক্টারগুলো যে তাদের লাইফে আসছে, তার লাইফে থাকছে, তারপরে যে ওই ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি ইমোশনালি অ্যাটাচ থাকবেন থ্রু আউট দ্য ফিল্ম, ওই জিনিসটা হয় না, কারণ রাইটিং এ সেই ক্যারেক্টারগুলোকে জায়গা দেওয়া হয়নি। এখানে মিঠুনদাই হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার এবং তাকে ঘিরেই পুরো সিনেমাটা। এবার বাকি যে জিনিসগুলো, কারণ এটা সম্পর্কের গল্প, তো বাকি সম্পর্কগুলোকে তো আপনাকে ফ্লেশ আউট হয়ে উঠে আসতে হবে। এখানে পরমদা এবং মধুমিতার যে সম্পর্কটা, সেটার গল্পটা ভালোভাবে উঠে আসে না। এখানে অঞ্জনদা এবং অঞ্জনাদির যে সম্পর্কের একটা গল্প আছে, সেই জায়গাটা কোথাও ফ্লেশ আউট হয় না। এখানে যে ক্যারেক্টারগুলো বিশ্বনাথ দা, পরমব্রত বা আমাদের এখানে মধুমিতা, তারা আসছে মিঠুনদার লাইফে, কিন্তু আশাটা যেন খুব ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে, তার মধ্যে কোনো ইমোশন নেই, যার জন্য পুরো সিনেমাটা ইমোশনটা ল্যাক করে, ক্যারেক্টার বিল্ডআপ গুলো ল্যাক করে, যার জন্য পরবর্তীকালে ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনালি আপনি কানেক্ট করতে পারেন না। লাস্টের 15-20 মিনিটে পারফরমেন্সের জন্য ইমোশনটা কোথাও গিয়ে কানেক্ট হয়ে যায়, যেহেতু মিঠুনদা, অঞ্জনদা এরা তো ভালো পারফর্মার, কিন্তু থ্রু আউট দ্য সিনেমা ইমোশনটা আপনার সঙ্গে থাকে না, ওই ক্যারেক্টারগুলো আপনার সঙ্গে থাকে না। কিছু কিছু কমেডি জায়গা আছে, কমেডি খুব ক্রিঞ্জ ভাবে লেখা, সেই জায়গাটা আমার মনে হয়েছে এতটা ক্রিঞ্জ কমেডি না করলেই পারতো। এক জায়গায় আছে ডিভোর্সের, মডার্ন ডেতে কেন ডিভোর্স হচ্ছে, কিছু কিছু কারণ দিচ্ছে, কেউ বলতে ঘুরতে নিয়ে যায়নি বলে ডিভোর্স হয়ে গেছে, আইফোন কিনে দেয়নি বলে ডিভোর্স হয়ে গেছে। না, তোমরা যতটা মজা করে এই জিনিসটাকে দেখিয়েছো, জিনিসটা কিন্তু অতটা ইজি নয়। এই জিনিসটাকে ওইভাবে না দেখালেও পারতো। এখানে প্রথমে একটা আপনি দেখুন, খালি ভেবে দেখুন, একটা কোর্টের মধ্যে একটা কেস হচ্ছে, ঠিক আছে, পরমদার কেসটা বিশ্বনাথ দা লড়ছে, উল্টো দিকে মধুমিতার কেসটাও তো কেউ লড়বে, সেখানে কোনো লোক নেই, মিঠুনদা জাজ, মিঠুনদাই একা মানে মধুমিতাকে ডিফেন্ড করে দিল। আরে মধুমিতারও তো লয়ার থাকবে একটা, সে লড়বে, দু পক্ষ কথা রাখবে, তারপরে জাজ শুনে নিজের যে ডিসিশন ওটা দেবে। এটাই তো হয়ে এসছে, এটাই তো হয়, আমরা জানি। কিন্তু এখানে পরমদার উকিল আছে, কিন্তু মধুমিতার উকিল নেই, জাজই মধুমিতাকে ডিফেন্ড করছে। ভাই মানে এত তাড়াহুড়ো করে জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছে, এই যে মানে রিলেশনশিপ গুলো পরবর্তীকালে বন্ডিংটা তৈরি করতে পারে না আমাদের মাঝখানে, ইমোশন ল্যাক করে রাইটিং এর জন্য। এখানে সম্পর্কের গল্পটা পরবর্তীকালে দেখতে কোথাও ড্র্যাগ লাগে, পরবর্তীকালে ক্যারেক্টারগুলো আমাদের সঙ্গে থাকে না, কমেডি কোথাও গিয়ে ওয়ার্ক করছে না। এখানে রাইটিং লেভেলে খুব অসুবিধা আছে। ফার্স্ট হাফটা তো বিশেষ করে, সেকেন্ড হাফে অনেকটা জায়গায় লাস্টের দিকে গিয়ে মুভিটা একটু বেটার মুভি হয়, সেখানে রাইটিংও ভালো, সেখানে রাইটিংটাও ঠিকঠাক হয়েছে, পারফরমেন্সও ঠিকঠাক হয়েছে, ইমোশনও ঠিকঠাক উঠে আসছে লাস্টের দিকে গিয়ে। কিন্তু বাকি সিনেমাতে খুব যে একটা হাই মোমেন্ট আপনি পাবেন, খুব যে হাসবেন বা খুব যে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবেন ক্যারেক্টারগুলোর সঙ্গে, ক্যারেক্টারগুলো আপনার অনেকদিন মনে থাকবে, এই ক্যারেক্টারগুলোর সম্পর্কটা আপনি আরো দেখতে চাইবেন, সেই জিনিসটা আপনার মনে হবে না। বরং মনে হবে ভাই একই জিনিস দেখিয়ে যাচ্ছে এতক্ষণ ধরে, একের পর এক প্ল্যান বলে যাচ্ছে, সেই প্ল্যানগুলো তো চাইল্ডিশ লাগে দেখতে। একজন জাজকে নিয়ে আপনি প্ল্যান করছেন বস, আপনি কোনো নসিখিয়াকে নিয়ে প্ল্যান করছেন না, যে কাউকে আপনি উঠিয়ে নিয়ে চলে এলেন, সে কিছু জানে না শোনে না, তাকে নিয়ে আপনি এসব প্ল্যান করছেন। এগুলো স্কুল কলেজের টাইমে ভালো লাগে প্ল্যানিং গুলো দেখতে, সেগুলো আজকে আপনি একটা কোর্টের জাজের সঙ্গে প্ল্যানিং গুলো করছেন, সেগুলো এত ইজি গোয়িং হয় না, সেগুলো ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে, যার জন্য আমি কানেকশন ফিল করতে পারিনি সিনেমাটার সাথে। রাইটিং লেভেলে সিনেমাটা আরো বেটার হতে পারতো। সিনেমাটার স্ট্রেংথ ছিল এর সাবজেক্টটা, যেটা দিয়ে এটাকে একটা ভালো সিনেমা বানানো যেত, কিন্তু এই সিনেমাটা একটা ভালো সিনেমায় ডাইভার্ট করা যায়নি, মানে সাবজেক্টটাকে একটা ভালো সিনেমাতে কনভার্ট করা যায়নি। এটাই আমার মনে হয়েছে সিনেমাটা দেখার পর। এই ছিল শ্রীমান ভার্সেস শ্রীমতীর রিভিউ। যারা যারা সম্পর্কের গল্প দেখতে ভালোবাসেন, ফ্যামিলি নিয়ে যান, আমার জন্য এটা ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা। কেমন লাগলো রিভিউটা জানতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।